নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি, অন্য দুই পার্বত্য জেলায় অস্থিরতা তৈরির চেষ্টা, সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। 17 দিনেও খোঁজ মেলেনি সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 18 মাঝি মাল্লার। অপহরণের অভিযোগ স্বজনদের, ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। মেহেরপুরে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার, ভর্তি করা হলো হাসপাতালে। বাবা মার খোঁজে মাঠে পুলিশ। শরীয়তপুরের শিশু তাইবা হত্যায় গ্রেফতার 3। চট্টগ্রাম বন্দরে জিসিবি আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ব্যবসায়ীদের। দেশি বিদেশি অর্থায়নে 13টি বার্থকে বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা, ঢাকের বাজনার শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য দুই পার্বত্য জেলায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। মোড়ে মোড়ে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পথে পথে রয়ে গেছে গত কয়েকদিনের সহিংসতার ক্ষতচিহ্ন। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার 4র্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। আমি ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়ি আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা রিক্সের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উশৃঙ্খল হবে, আমাদের পরিকল্পনা তত বেশি আরো ডিটেইল হবে, আরো অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করব এবং আমরা কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রচেষ্টা কখনোই সফল হতে দেব। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা, দেন ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে 17 দিন ধরে নিখোঁজ 18 মাঝি মাল্লা। ছবি হাতে স্বজনদের আহাজারি। স্বজনদের অভিযোগ অপহরণ করা হয়েছে তাদের। অপহরণ নাকি নৌকা ডুবি তা খতিয়ে দেখছে নৌপুলিশ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। আহাজারি আর বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর। ছবি হাতে কারো বাবা, কারো ভাই, আবার কারো স্বামী। মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রিয়জনদের খুঁজছেন স্বজনরা। গেল 13 সেপ্টেম্বর নগরীর ফিশারি ঘাট থেকে এফবি খাজা আজমির ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে যান 18 মাঝি মাল্লা। 17 দিনেও ফিরেননি তারা। সবার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ নেই স্বজনদের সঙ্গে। আমার ছেলেটা বাড়ি থেকে আসার পর হয়তো আমার ছেলে হারিয়ে গেছে, আর মোবাইলে কল টল পাই নাই। আমি সাগরে বাইরে হয়েছে 18 দিন, খবর পাই না আমি। আমাদের ছেলেগুলা আমরা উদ্ধার চাই। অপহরণের অভিযোগ তুলে স্বজনরা বলছেন মাঝি মাল্লাদের ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অপহরণ মনে হচ্ছে এরকম লাগতেছে আমার, সেই জন্য আমি অপহরণ একটা ডায়েরি করছি। ভাই তুই বাড়িতে চলে যাচ্ছে, আমার বাচ্চাগুলো দেখিস, এগুলো বলে আমাকে
কল কেটে দিছে আর এরপর থেকে আজ কোনো যোগাযোগ করে নেই। আমরা সালাউদ্দিনকে সন্দেহ করতেছি যে আমাদের বুটে আগে ইঞ্জিন ড্রাইভার হিসেবে ছিল। তবে ঘটনাটি অপহরণ নাকি নৌকাডুবি তা খতিয়ে দেখছে নৌ পুলিশ। তাদের লোকেশনের জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি, আপনার কোস্টগার্ড, নৌবাহিনী এবং আমাদের ওই বিজিবি, তারপর আপনার বিভিন্ন সাগরের আশপাশ যত থানা আছে সব থানাতে আমরা আপনার তথ্য নিচ্ছি আর কি। 18 মাঝিমাল্লা নিখোঁজের ঘটনায় 24 সেপ্টেম্বর নগরীর সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। তারা কক্সবাজার, নোয়াখালী ও বাঁশখালীর বাসিন্দা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মেহেরপুরে বাঁশবাগান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসক জানালেন সুস্থ আছে মেয়ে শিশুটি। দুপুরে গাংনী উপজেলার মটমুড়া গ্রামের মসজিদের পাশের বাঁশবাগানে ফুটফুটে বাচ্চাটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনকিউবেটর সাপোর্টের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা বাচ্চাটিকে ফেলে গেছে তা তদন্তের পাশাপাশি বাবা মায়ের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাগানের ভিতরে ফেলে চলে গেছে, বাচ্চাটা কাঁদছে। ওখানে একটা স্থানীয় লোক ওখানে দেখে ওই বাচ্চাটা যত দূরে পারুক আমাদের মা ওই নিয়ে গেছে। তার সমস্ত শরীরে নোংরা ছিল, অনেক পিঁপড়া ছিল। আমার শাশুড়ি পরিষ্কার করে তাকে গোসল করানোর পরে আমরা সাথে সাথে নিয়ে আসছি। বাচ্চার অবস্থায় এখন পর্যন্ত স্থিতিশীল আছে, কিন্তু বাচ্চা যেহেতু একবারে একদিনের বাচ্চা, এরা আরো নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন। দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের 6 বছরের শিশু তায়েবাকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের 2 দিন পর লাশ পাওয়া যায় প্রতিবেশীর সেফটিক ট্যাঙ্কে। এই ঘটনায় মামলার পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রতিদিনের মতো গত বুধবার বাড়ির পাশে খেলতে যাই 6 বছর বয়সী শিশু তায়েবা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে। ওই রাতেই সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তায়েবার বাবা টিটু সর্দার। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মেলে লাশের সন্ধান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সেপটিক ট্যাঙ্কের ডাক্তাররা আমার কাছে সন্দেহ মনে হয়েছে। সন্দেহ হওয়াতে আমি সবার ডাকার পরে ডাক্তার করলে লাইট মারার পরে দেখি যে তাইবার লাশ ওখানে ভাসতেছে। আমার সাথে আমার ভাইয়ের জাকার জমিন সম্পর্কে একটু মন কোনাকুনি, তো এটা আমি মাথায় নিতাম না। এরা যে এত বড় জিনিস, ছোট জিনিস নিয়ে বড় মাথা কামাইবে এটা তো জানতাম না। দেখি সেফটি ট্যাঙ্কে সামনে সবাই থাকা দেখে আমার মেয়ে উপরে রয়েছে। পরিবারের অভিযোগ, ভাই শাহান সর্দারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয় তায়েবাকে। এদিকে জড়িতদের বিচারের দাবিতে প্রতিদিনই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন স্বজন ও এলাকাবাসী। নিষ্ঠুর নির্মমভাবে তাকে হত্যা করছে একজন নিষ্পাপ শিশুকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই ঘটনায় 28 সেপ্টেম্বর রাতে সখীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তায়েবার বাবা। পরদিন চাচি আয়েশা সহ সন্দেহভাজন 3 জনকে গ্রেফতার করে পুলিশ। আয়েশা বেগম ও আসিফ ব্যাপারীকে নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। অচিরেই এই মামলার যারা জড়িত সকল আসামিদেরকে আমরা গ্রেফতার করে তাদেরকে আদালতে সুপর্দ করতে সক্ষম হব। তায়েবা সখীপুর থানার দারুন নাজাত মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব খোদ ব্যবসায়ীদের। পিপিপির মাধ্যমে দেশি বিদেশি $627 মিলিয়ন অর্থায়নে 13টি বার্থকে 6টি গ্যান্টি ট্রেন সহায়তায় বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বন্দরকে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হলো জিসিবির আধুনিকায়নে বার্থ অপারেটরদের পক্ষ থেকে নেওয়া 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না। পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেই। মূলত 13টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্দরের জিসিবি অংশ পরিচালনা করে আসছে। বিনিয়োগের উপর নির্ভর করেই আমরা হয়তো অপারেশনাল সাইডটা দেখব এবং মেজর বিনিয়োগকারীরা মেজর পোর্শনটা তারা বহন করবে। 1000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক গ্যান্টি ট্রেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল NCT-তে, আর বাকি 4টি ট্রেনের স্থান হয়েছে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল CCT-তে।
সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে এখানে পণ্য ওঠানামা করানো হয়। তবে বার্থ অপারেটররা পরিকল্পনা নিয়েছে জিসিবির আধুনিকায়নের, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে কয়েক হাজার কোটি টাকা। এখন তারা অপেক্ষা রয়েছে বন্দরের সিদ্ধান্তের। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ বেরানোর উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলো, বাকিগুলো 1954 সাল থেকে সেবা দিয়ে আসছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেনার বার্থে 11,29,000 টিওএস কন্টেনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য উঠানামা করেছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে। চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব এবং পরবর্তীতে তাদেরকে জানাবো। পরিকল্পনা অনুযায়ী 627 মিলিয়ন মার্কিন ডলার মোট খরচের মধ্যে 6টি গ্যান্টিকেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন মার্কিন ডলার। বাকি 517 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। পোর্ট সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেদিকে নজর থাকবে আমাদের সবসময়। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেন বিদেশিরা করতেছে, তারা বিদেশের লোক আসতেছে, ফরেন কান্ট্রি পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফরেন কান্ট্রির বাইরে যাব না। আমার দেশের অর্থ আমাদের থাকবে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ বেরানোর সক্ষমতা থাকা এনসিটি 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন সিসিটি 19% এবং 3টি জাহাজ বেরানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দর বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া সেল এআই টুল ব্যবহার করে প্রতিমার ছবি বিকৃতির মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি। এ সময় এনসিপির দলীয় প্রতীক শাপলা পাওয়ার সঙ্গে আগামী জাতীয় নির্বাচন আগানো বা পেছানোর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। যে প্রতিমা যে রয়েছে সেখানে বিভিন্ন ধরনের এআই টুল ব্যবহার করে আকৃতিতে বিকৃতি এনে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কালো টাকাগুলোকে ব্যবহার করে এরকম ভারতীয় কিছু মিডিয়া হাউস এই প্রোপাগান্ডা ছড়ায়। আমাদের শাপলাটা পাওয়ার সাথে এই নির্বাচন পিছানোর আগানোর কোনো সম্পর্ক নেই। আমরা যেহেতু আইনগতভাবে শাপলাটা পাই, আইনগত কোনো বাধা নেই। আমরা মনে করি নির্বাচন কমিশন তার ওই মেরুদণ্ডটা শো করবে যে বাইরের কোনো চাপ বাধাতে তারা চাপে পিষ্ট না হয়ে আমাদের যে শাপলা মার্কাটা যেটা আমরা আইনগতভাবে পাই এনসিপি, সেটা আমাদেরকে দিয়ে দিবে। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। এর মাধ্যমে সম্মান জানানো হলো নারী শক্তিকে। ভক্তদের প্রত্যাশা, দেবী দুর্গার আশীর্বাদে ঘুচবে সব বৈষম্য, শান্তি আসবে বিশ্বে। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। মন্ত্রপাঠে কুমারী কন্যাকে পূজা করার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহাষ্টমীর ভোর থেকেই চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ, বাগেরহাট, সিরাজগঞ্জ, বগুড়া সহ সারা দেশে পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে। নতুন পোশাকে সেজে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। শুরু হয় মহাষ্টমী, কল্পরম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পরে মর্তের কুমারী দেবীর পূজা করতে 10 বছরের কম বয়সী কুমারী কন্যাকে মাতৃরূপে পূজা করেন সনাতন ধর্মের অনুসারীরা। ফুল বেলপাতায় দেবী দুর্গার কাছে বিশ্ব শান্তি কামনায় অঞ্জলি দেন ভক্তরা। যত বছর পুজো এখানে হয়েছে তার থেকেও এখানে এবছর লোকের পরিমাণ অনেক বেশি। অষ্টমী মাকে অঞ্জলি দিতে আসছি, পরিবারের জন্য প্রার্থনা করতে আসছি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, অভাবন হয়ে যায়, এই প্রার্থনা মায়ের কাছে করলাম। মা দুর্গার আগমন সবার জন্য শুভ হোক, ভালো হোক, এটাই। প্রতিটি মেয়ে তাদের যোগ্য সম্মান এবং তাদেরকে যেন আমরা সঠিক মাতৃরূপে সম্মান দিতে পারি, এই উদ্দেশ্যে মূলত আমাদের কুমারী দেবী রূপে পূজা করা হয়। উৎসব মুখর সুন্দর পরিবেশ এখন পাচ্ছি আমরা, তো এই পরিবেশটা সবসময় বজায় থাকুক বাংলাদেশে। বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি,
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। এই মহাষ্টমীতে রাজশাহীতে বিভিন্ন পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং একেবারে শান্তিপূর্ণ পরিবেশে সেটি অনুষ্ঠিত হচ্ছে মণ্ডপে বিভিন্ন পূজা। এবং এখানে আসলে পুরোহিতরা এখন আপনারা দেখছেন যে রাজশাহী যে টাইগার সংঘ পূজা মণ্ডপ আছে এখানে তারা এখানে পূজা করছেন। পাশাপাশি এখানে তাদের বেশ কিছু পূজা এখানে প্রার্থীরা আসছেন, পুণ্যার্থীরা এখান থেকে আসলে তারা পূজা শেষে আসলে পূজা অর্চনা শেষে তারা এখান থেকে পুণ্যার্থীরা যারা আছেন তারা এখান থেকে বিভিন্ন প্রসাদ সংগ্রহ করবেন, এমনটাই আসলে তারা জানিয়েছেন। সব মিলে আপনাদের জানিয়ে রাখি রাজশাহীতে কিন্তু প্রায় 450 পূজার মণ্ডপ রয়েছে। এই 450 পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে রাজশাহীর মাত্র 2টি পূজা মণ্ডপে, একটি ত্রিনয়নী পূজা মণ্ডপ এবং একটি টাইগার সংঘ পূজা মণ্ডপ, এই 2টি পূজা মণ্ডপে আজকে কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার টাইগার যে সংঘ এই যে পূজা মণ্ডপ রয়েছে এবার বেশ কিছু থিমের উপরে তারা কিন্তু প্রতি বছরই এই মণ্ডপ তৈরি করে থাকেন। এবারও তাদের যে থিমটি রয়েছে শান্তি শেষ সত্য, এই থিমের উপরে আসলে এই মণ্ডপটি তৈরি করেছেন। এছাড়াও তারা কিন্তু বলেছেন মণ্ডপের যে সাজসজ্জার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে আজ মানুষ কীভাবে বিভ্রান্ত, আমরা সবাই এখানে অলীক স্বপ্ন, কৃত্রিম আকাঙ্ক্ষা ও মোহমায়ার ঘোর কেটে বন্দী, এই খাঁচা ভেঙে বেরিয়ে এসে মুক্তির প্রতীক এক সত্যের পায়রা যে উড়ে যায় শান্তির দিকে, এমনটি আসলে তারা এখানে তুলে ধরেছেন। সব মিলে তারা বলেছেন একটি নীরব বিপ্লব যেখানে যুদ্ধ নয় শান্তিরই জয় হোক, চমক নয় এখানে চেতনার আরাধনা, অস্থির নয় এখানে আশার পুজো হোক, এমনটাই এই যে মণ্ডপটি রয়েছে এই মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরে। আপনারা জানেন যে অষ্টমীতে যে তিথিতে দিনে হয়, অষ্টমী পূজা রাতে হয় সন্ধি পূজা, এছাড়াও যেসব পূজা মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু একই দিনে 3টি পূজা অনুষ্ঠিত হয়, বিহিত পূজা, কুমারী পূজা এবং সন্ধি পূজা। এর মধ্যে কিন্তু 2টি পূজা অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে সন্ধি পূজা এটি রাতে অনুষ্ঠিত হবে। শাস্ত্র মতে কলুসুরকে হত্যা করার মধ্য দিয়ে কুমারী পূজার যে উদ্ভব সেটি কিন্তু ঘটেছিল এবং সব মিলে আসলে যদি বলা চলে যে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু রাজশাহীতে যা প্রায় যে 450 মণ্ডপ আছে রাজশাহী জেলাতে, এই 450 মণ্ডপে এখন এই দুর্গাপূজা উৎসবে কিন্তু মেতে উঠেছে পুণ্যার্থীরা এবং সব মিলে জমজমাট একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলেন দুর্গাপূজার খবর জানাতে। নিষিদ্ধ হলেও নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহোৎসব। বাড়ছে নদী ভাঙন, পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী থেকে পাথর তোলা বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক সজাগ রয়েছেন। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকলেও তিস্তা নদীতে দেদারসে চলছে অবৈধভাবে পাথর উত্তোলন। যত্রতত্র ইঞ্জিন চালিত নৌকা দিয়ে দিনে দুপুরে নদীর তলদেশ থেকে পাথর তুলে স্তূপ করে রাখা হয়। নীলফামারীর ডিমলা উপজেলার 10টি ইউনিয়নের 6টি তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল। নদীটির পানি সামান্য বৃদ্ধি পেলেই তলিয়ে যায় এসব এলাকা। তার উপর একটি চক্র প্রতিনিয়ত অবৈধভাবে পাথর তুলছে নদীর তলদেশ থেকে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে গতিপথ পরিবর্তন হচ্ছে, বাড়ছে ভাঙনের প্রবণতা। বাড়ি ছিল, বসত বাড়ি ছিল, গ্রাম ছিল, ওই পাথর তোলার কারণে বাড়ি ঘর সব ভেঙে গেছে। আমরা বাদে আস্তায় আছি। তাই এটা নিয়ে আমরা অনেক কয়বার প্রতিবাদ করছি, এই পাথর তোলা বন্ধ হয় না। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই গ্রাম পুলিশদেরকে এবং মেম্বার সাহেবদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে কোনোভাবেই এই অবৈধ পাথর উত্তোলন কেউ করতে না পারে। পানি উন্নয়ন বোর্ড জানায় তিস্তা থেকে কোনোভাবেই পাথর তুলতে দেওয়া হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষণিক সজাগ আছেন। পুলিশ প্রশাসন সবাই সতর্ক, যখনই এ ধরনের কর্মকাণ্ড দেখা যাচ্ছে আমরাও অবহিত করতেছি, ওনারাও অবহিত করতেছে এবং ব্যবস্থা নিচ্ছে। প্রতিদিন 100 থেকে 150 নৌকা অবৈধ পাথর তোলার কাজে ব্যবহৃত হচ্ছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে সাতক্ষীরার রক্কুইখালী
ডিপ টিউবওয়েলের মাধ্যমে নোনা পানি উঠিয়ে রিভার্স প্রযুক্তিতে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। এই প্রকল্পের আওতায় প্রতি ঘন্টায় 4,000 লিটার পানি শোধন করা সম্ভব হবে এবং পানি সংরক্ষণ করা যাবে 15,000 লিটার। পরে 80টি পরিবারকে খাদ্য সহায়তা ও 120 জনকে চিকিৎসা সেবার কার্যক্রম পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। তাদেরকে পানি দিলাম, তারা এর আগে পুকুর থেকে বিভিন্নভাবে পানি নিয়ে পানি শোধন করে পান করতো অথবা কিনে খেত, যেটা দুটাই আসলে অনেক কষ্টসাধ্য। তো এই জন্য আমরা মানবিক দিক থেকেই আমরা সকল জায়গাতে যেখানে বিজিবি অবস্থান করছে তাদের মধ্যে এলাকাবাসীর যতটুকু উন্নয়ন সম্ভব আমরা করার চেষ্টা করি এবং এই জন্য বিভিন্ন সময় আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনুমোদন এবং সমর্থন আর্থিকভাবে এবং অনুমোদনও আমরা পেয়ে যাচ্ছি। নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য নিয়ে 3 জনকে হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় পুরো এলাকা আতঙ্কের মধ্যে রয়েছে। সহিংসতা চলতে থাকলে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা। মাদারীপুরে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে এই অভিযান চালানো হয়। উপজেলার 15টি ইউনিয়নের মধ্যে 11টিতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। কিশোরগঞ্জের ভৈরবে ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে গ্যাস লাইন লিকেজ হয়ে 2 শ্রমিক দগ্ধ হয়েছেন। এতে 4 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে পৌর শহরে। সকালে শহরের গাছতলা ঘাট এলাকায় ড্রেনের কাজ করার সময় আঘাতে গ্যাস লাইনে লিকেজ হয়ে আগুন ধরে যায়। এতে হারুন মিয়া ও কালাম মিয়া নামে 2 নির্মাণ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে গ্যাস অফিসের লোকজন সংযোগ বন্ধ করে দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়। পিরোজপুরে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাউখালী প্রান্তে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ভোরে এই ঘটনা ঘটে, তবে কেউ হতাহত হননি। ঘটনার পর পালিয়ে যায় চালক। খবর পেয়ে পুলিশ, সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা ভ্যানটি সরিয়ে নেয়, তবে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। মাদকের হটস্পটে পরিণত হয়েছে রংপুর। শহরের প্রধান 3টি কলোনি ছাড়াও প্রতিটি উপজেলার অর্ধশত স্পটে প্রকাশ্যেই চলে বিভিন্ন ধরনের মাদকের কেনাবেচা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গত 6 মাসে মাদক কারবারে জড়িত প্রায় 300 জনকে গ্রেফতার করা হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। দিন দুপুরে অনেকটা অবাধে চলছে মাদক বিক্রি। রংপুর নগরীতে এই দৃশ্য যেন নিত্যদিনের। মাদক বিক্রির চিত্র সময় সংবাদের ক্যামেরার সামনে ধরা পড়লে পালিয়ে যায় মাদক বিক্রেতারা। কেডিসি রোড, রেল স্টেশন, মুলাটল ছাড়াও শহরের অর্ধশত স্পটে প্রতিদিনের মাদক কেনাবেচা হয় প্রকাশ্যে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত 6 মাসে মাদক কারবারির সঙ্গে জড়িত প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিয়তই আমাদের যে চেকপোস্ট, অস্থায়ী চেকপোস্ট বিষয়ে আমরা যানবাহন তল্লাশি করতেছি, গাড়ি যানবাহন বিভিন্ন প্রকার যানবাহন তল্লাশি করছি এবং সেখানেও কিন্তু আমাদের প্রতিনিয়ত আসামি ধরা পড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 6 মাসে 900টি অভিযানে 294 জনকে গ্রেপ্তার ও 228 জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিরাপত্তার চাদরে ঢাকা খাগড়াছড়ি, অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিরতা তৈরির চেষ্টা। সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। 17 দিনেও খোঁজ মেলেনি সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 18 মাঝি মাল্লার। অপহরণের অভিযোগ স্বজনদের, ফিরিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। এই ছিল বাংলা সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক।
সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।